হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। শুভ সকাল। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে এর নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। অন্যান্য বিভিন্ন পরীক্ষায় তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে এমন কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবেই অবশ্য, তার সঙ্গে ডিটেলস আলোচনাও হবে। তো অবশ্যই ক্লাসটি সকলে শেষ পর্যন্ত দেখবে। আজকে একটু বেশি করে প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। আর যারা যুক্ত হচ্ছ তাদের সকলকে বলবো ক্লাসে একটা লাইক করে দাও, তোমার উপস্থিতি জানিয়ে দাও ক্লাসে সাথে যুক্ত হওয়ার সাথে সাথে। এবং আমাদের TWS একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্রতিদিন সকাল 8টাতে এই জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের ক্লাসটি দেখতে। সমস্ত আপকামিং পরীক্ষার জন্য এটা কিন্তু হেল্পফুল হবে। সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসটি সকলেই দেখতে পারে এবং এই ক্লাসটি কিন্তু অনেক প্রশ্ন বেছে বেছে কিন্তু আনা। তো সুতরাং তোমাদের এখান থেকে এই ক্লাসটা করলে আশা করব তোমরা পরীক্ষায় কমন পাবে। তো প্রতিদিন ক্লাসটা কিন্তু তোমরা একটু করো। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত থাকতে পারো, যেখানে আমাদের প্রতিটা ভিডিও লিংক প্রদান করা হয়। প্রথম প্রশ্ন, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? সহজ প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে শুরু করছে। এই প্রশ্নটা কিন্তু অনেকের কাছে সহজ মনে হবে, কিন্তু এই প্রশ্নটা হাই লেভেলের প্রশ্ন। প্রশ্নটা কিন্তু WBCS এর মতো পরীক্ষায়ও এসেছে। শব্দের গতিবেগ, শব্দের গতিবেগ আমরা যদি দেখি কোথায় সর্বাধিক, সেটা হচ্ছে কঠিন মাধ্যমে সর্বাধিক শব্দের গতিবেগ। কেন কঠিন মাধ্যমে? কঠিন মাধ্যমে যে মৌলগুলির অণু সেগুলি হচ্ছে একে খুবই অপরের গায়ে গায়ে লেগে থাকে। যত কাছাকাছি মৌলগুলির অবস্থান থাকবে, অণুগুলির অবস্থান থাকবে, তত দ্রুত একটা অণু থেকে আরেকটা অণুতে শব্দ রূপান্তর হবে, শব্দ স্থানান্তর হবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু শব্দের গতিবেগটা খুবই দ্রুত বা সর্বাধিক হবে। ঠিক সিমিলারলি কঠিন পদার্থের পরে সর্বাধিক যদি কোনো মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক থাকে, সেটা হচ্ছে তরল মাধ্যমে। কঠিন, তারপরে তরল, তারপরে গ্যাসীয় মাধ্যমে। অ্যান্ড শূন্য স্থানে হচ্ছে শব্দের গতিবেগ জিরো। এখানে কিন্তু কোনো শব্দের গতিবেগ থাকে না। তুমি যদি চাঁদে বা মহাকাশে গিয়ে স্পেস স্যুট ছাড়া তুমি ওখানে চিল্লাচিল্লি করো, তোমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাও কিন্তু শুনতে পাবে না, কারণ এখানে শব্দের গতিবেগ একদমই জিরো, শূন্য থাকে। চলো, লাইফ অফ পাই শীর্ষক বইটির লেখক কে? লাইফ অফ পাই 2012 সালে 2012 সালে মুক্তি পায় এই সিনেমাটি। কেন 2012 সালটা লিখছি? গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই সিনেমাটি 2012 সালে মুক্তি পেয়েছিল, লাইফ অফ পাই। এই সিনেমাটির আমরা যদি দেখি লেখককে, লেখক হচ্ছেন কে? লেখক হচ্ছেন ইয়ন মার্টেল। এই সিনেমাটির এই যে বই লাইফ অফ পাই বই, এটার লেখক। এটার ভিত্তিতে পরবর্তীতে 2012তে একটা সিনেমা তৈরি হয়। এটার ডিরেক্টর বা পরিচালক ছিলেন কে? পরিচালক ছিলেন কে? পরিচালক ছিলেন অ্যালান লি। ইনি ছিলেন এই সিনেমার পরিচালক। আর এই সিনেমাটিতে কিন্তু আমাদের কালজয়ী বলিউডের অভিনেতা এবং হলিউডেও তিনি প্রচুর সিনেমায় অভিনয় করেছেন, ইরফান খান, তিনি এই সিনেমাতে কিন্তু প্রধান ভূমিকায় যে অভিনয় সেটা তিনি করে, মানে প্রধান ভূমিকার যে একটা সাইড রোলে তিনি কিন্তু অভিনয় করেছিলেন। এছাড়া এই সিনেমাটি 2013 সালে অনেকটা ক্ষেত্রে, শ্রেষ্ঠ পরিচালনার ক্ষেত্রে, শ্রেষ্ঠ তোমার হচ্ছে চিত্রগ্রহণ, অ্যান্ড তোমার হচ্ছে শ্রেষ্ঠ যেটা হচ্ছে ভিজুয়াল এফেক্টস, এই প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা একাডেমি পুরস্কার বা অস্কার পুরস্কার জিতেছিল। এই সিনেমাটি টোটাল 4টি অস্কার জেতে। কয়টি? 4টি অস্কার জেতে 2013 সালে। নেক্সট হচ্ছে সমাচার দর্পণ পত্রিকার সম্পাদককে? সমাচার দর্পণ পত্রিকা, আচ্ছা, এই পত্রিকাটা একটা হচ্ছে বাংলা পত্রিকা। বাংলা, কেমন বাংলা? এটা প্রথম বাংলা পত্রিকা, প্রথম সাপ্তাহিক ছিলেন। এই পত্রিকাটা বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা ছিল, অ্যান্ড এটা সাপ্তাহিক ভাবে প্রকাশিত হতো। এবারে এটা রাইট অ্যান্সার কি হবে? কে এটার প্রকাশক ছিলেন? তো রাইট অ্যান্সার হবে সমাচার দর্পণ পত্রিকার প্রকাশক ছিলেন এটার কেরি। হ্যাঁ, তো কেরি তিনি এটার, এই সরি, কেরি বলছি, মার্শম্যান। মার্শম্যান তিনি এটার শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারিদের মধ্যে ছিলেন, তিনি এটার প্রকাশক ছিলেন। এটা 1818 সালে প্রকাশিত পায়। ঠিক আছে, ভারতের তাহলে প্রথম বাংলা সংবাদপত্র
যেটা সমাচার দর্পণ, যেটা 1818-তে প্রকাশিত হয়েছিল। তেহেরি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? তেহেরি বাঁধ হচ্ছে ভারতের বাঁধগুলির মধ্যে ভারতের ভারতের এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ এটা। ঠিক আছে, এটা ভারতের উচ্চতম বাঁধের মধ্যে আসে। তো তেহেরি বাঁধটা কোথায় এবং কোন নদীর উপরে অবস্থিত? তেহেরি বাঁধটা অবস্থিত ভাগীরথী নদীর উপরে। ভাগীরথী নদী বলতে এটা অ্যাকচুয়ালি গঙ্গাই, এটা উৎসস্থলে ভাগীরথী নামে পরিচিত। তো এই নদীর উপরে এটা অবস্থিত। কোথায়? এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে। উত্তরাখণ্ড রাজ্যে এটা অবস্থিত। নেক্সট, পরেরটা 5 নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। নিচের কোন দেশ 2024 সালে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ আয়োজন করবে? তো এখানে আমরা অপশন দেখে বুঝতে পারছি কোনো একটা দেশ ইন্ডিভিজুয়াল ভাবে তো আয়োজন করছে না, এখানে কয়েকটা দেশ মিলিতভাবে করছে, সেটা দুটো দেশ মিলে করছে। তো টি-20 বিশ্বকাপ এটা সাধারণত 2 বছর অন্তর অন্তর আয়োজিত হয়। 2022-এ সর্বশেষ আয়োজিত হয়েছিল। 2022-এ আয়োজক ছিল কারা? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 2022 সালে আয়োজক ছিল। আর চ্যাম্পিয়ন কারা হয়েছিল কে বলতে পারবে? চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল টুর্নামেন্ট 2022 সালে? রাইট অ্যান্সার কি হবে? 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ড বিজয়ী ছিল এই দল, এই টিমের বা এই টুর্নামেন্টের। ঠিক আছে, তো এই বছরে 2024-এ আয়োজন করবে কোন দেশ? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো দেশ মিলে আয়োজন করবে 2024 আইসিসি টি-20 বিশ্বকাপ। কততম সংবিধান সংশোধন আইনের অধীনে ভারতে জিএসটি চালু হয়েছিল? আচ্ছা, জিএসটিটা এটা সকলেই জানে, এটা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এটা প্রথম চালু হয় ভারতে। প্রথম চালু হয় ভারতে কবে? সেটা হচ্ছে 1 জুলাই, 1 জুলাই 2017 সালে। ঠিক আছে, 2017 সালে 1 জুলাই এটা চালু হয়েছিল। অ্যান্ড এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? সেটা হচ্ছে 101তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই বিলটি সংবিধান অন্তর্ভুক্ত হয়। খলজি বংশের প্রথম শাসক কে ছিলেন? খলজি বংশের প্রথম শাসক কে ছিলেন? দারুণ প্রশ্ন না? খলজি বংশটা এটা সুলতানি যুগের দ্বিতীয় বংশ ছিল। সুলতানি যুগের প্রথম বংশ আমরা যদি দেখি সেটা হচ্ছে 1206 থেকে 1290 সাল পর্যন্ত এই যুগটা ছিল হচ্ছে তোমার দাস বংশে। 1290 পর্যন্ত ছিল দাস বংশ, তাই তো? তো দাস বংশের পরবর্তী যে বংশটা সুলতানি যুগে শাসন করেছিল সেটা হচ্ছে খলজি। সেটা হচ্ছে 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা খলজি পিরিয়ড ছিল। তো খলজি পিরিয়ডটা হচ্ছে 1390, এই 1290 থেকে 1320-র মধ্যে ছিল। আর খলজি বংশের যিনি প্রথম শাসক ছিলেন তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন জালাল উদ্দিন ফিরোজ খলজি বা জালাল উদ্দিন খলজি। ইনি ছিলেন খলজি বংশের প্রথম শাসক। এর পরবর্তীতে আমরা দেখেছি আলাউদ্দিন খলজি, তিনি কিন্তু এই বংশের শাসক হয়েছিলেন। তিনি জালালউদ্দিন খলজির পরবর্তী সময়ে শাসক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তো রাইট অ্যান্সার ইজ জালালউদ্দিন খলজি, যিনি এই বংশের প্রথম শাসক ছিলেন। মানুষের কানের কোন অংশটি শব্দ কম্পনকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে? মানুষের অন্তঃকর্ণের দিকে একটা অংশ আছে যেটা মানুষের যে শব্দ কম্পাঙ্ক সেটাকে বৈদ্যুতিক সংকেতে পরিণত করে। এই প্রশ্নটা আমার করানো প্রশ্ন, তবুও তোমাদের কতটা মনে আছে তাই দেখতে এই প্রশ্নটা আমি এনেছি। দেখি কে করতে পারে। ককলিয়া, স্টিপার, হ্যামার এবং কর্ণপট কোনটি আমাদের যে কানের অংশ যেটা কম্পনকে বৈদ্যুতিক সংকেতে পরিণত করে থাকে? রাইট অ্যান্সার ইজ ককলিয়া, অন্তঃকর্ণে অবস্থিত। খিলাফত আন্দোলন কবে শুরু হয়েছিল? খিলাফত আন্দোলনটা কবে শুরু হয়? ভারতের কথা বলা হচ্ছে। ভারতে খিলাফত আন্দোলনে নেতৃত্ব কারা দিয়েছিলেন? মোহাম্মদ আলী, এবং শওকত আলী। তারা ভারতে এই যে খিলাফত আন্দোলন সেটা
সূচনা বা খিলাফত আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন প্রথম দিক থেকে। তো এই খিলাফত আন্দোলনটা শুরু হয়েছিল কবে? সেটা 1919 সালে শুরু হয়েছিল এবং পরবর্তীতে এটা 1920 সালে গিয়ে এটা তোমার হচ্ছে অসহযোগ আন্দোলনের সঙ্গে মার্চ করে যায়। অসহযোগ আন্দোলনের সঙ্গে এই আন্দোলনটা চলতে থাকে এবং এটা 1922 সালে যখন অসহযোগ আন্দোলন খতম হয় বা শেষ হয় তখন এটাও কিন্তু শেষ হয়ে যায়। তো আমরা বলতে পারি 1919 থেকে 22 পর্যন্ত চলেছিল এই খেলাফত আন্দোলনটি। নেক্সট হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেছিলেন? ভেবে চিন্তে অ্যান্সার করো। তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেছিলেন? ম্যারি অ্যাম্পিয়ার, মাইকেল ফ্যারাডে, ক্রিশ্চিয়ান ওরস্টেড। তো এখানে যারা ক্লাস দেখছো তাদের সকলকে বলবো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে সকলে জানাও। ইন্টারেস্টিং আরো প্রশ্ন আছে, সবগুলো নিয়ে আলোচনা করব, তো অবশ্যই সকলে ক্লাসটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে। চলো কমেন্টে সকলে জানাও যে ক্লাসটি কেমন লাগছে তোমাদের। রাইট অ্যান্সার এখানে কি হবে? তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে, তিনি তড়িৎ চুম্বকীয় আবেশের আবিষ্কর্তা। আচ্ছা, আজকে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বিশ্বের দুধ বা মিল্ক প্রোডিউসিং এর দিক থেকে কোন দেশটি প্রথম স্থান অধিকার করে? বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ কোনটি? কমেন্টে সকলে জানিয়ে যাবে উত্তর, আর 100% আশা করবো তোমরা সকলে এটা সঠিক উত্তর করবে। এরকম পর্ব তোমরা প্রতিদিন দেখতে থাকো এবং এরকম কিন্তু হোমওয়ার্কের অ্যান্সার গুলো একদমই ছাড়বে না। সকলেই সবকটা হোমওয়ার্কের অ্যান্সার কমেন্টে জানিয়ে যাবে। পরের প্রশ্ন, গদ ও রজন কি জাতীয় রেচন পদার্থ? গদ, রজন এগুলো কি জাতীয় রেচন পদার্থ? কমেন্টে সকলে জানো গদ, রজন এগুলো কি জাতীয় রেচন পদার্থের মধ্যে পড়ে থাকে? রেচন পদার্থ, উদ্ভিদের রেচন পদার্থকে দুইটি ভাগে ভাগ করা হয়। উদ্ভিদের রেচন পদার্থকে আমরা বা প্রাণীদের রেচন পদার্থকেও কিন্তু আমরা দুইটি ভাগে ভাগ করি। যেমন উদ্ভিদের যদি আমরা বলি নাইট্রোজেন যুক্ত কিছু রেচন পদার্থের নাম, তাহলে কি কি হবে? যেমন আমরা দেখতে কুইনাইন বা ডাটুরিন, রেসারপিন, এগুলি হচ্ছে কি? এগুলি হচ্ছে এক একটা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। আর নাইট্রোজেন বিহীন হচ্ছে গদ, রজন, তরুক্ষীর, এগুলি হচ্ছে এক একটা নাইট্রোজেন বিহীন। সিমিলারলি মানুষের ক্ষেত্রে মানুষের মানুষের N2 যুক্ত কয়েকটা রেচন জেনে রাখো। আর বিহীন রেচন কোনগুলি? দেখো, মানুষের নাইট্রোজেন যুক্ত রেচনের যদি কথা বলা হয়, মানুষের নাইট্রোজেন যুক্ত রেচন আছে, আমরা জানি ইউরিয়া বা ইউরিক অ্যাসিড। তো ইউরিয়া একটা ধরতে পারো, ইউরিয়া বা ইউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে মানুষের রেচন। তোমার হচ্ছে নাইট্রোজেন যুক্ত, ক্রিয়েটিন, এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন। নাইট্রোজেন বিহীন রেচন যদি বলি আমরা, কিটন বডি কিন্তু একটা কিটন বডি, এটা একটা কিন্তু হচ্ছে তোমার নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের মধ্যে এসে থাকে। এগুলো কিন্তু মানুষের দেহ থেকে খরিত হয়। আর উদ্ভিদের তো তোমাদের বললাম। আর যেগুলো নাইট্রোজেন যুক্ত রেচন সেগুলোকে আমরা সাধারণত কি বলি? সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি কি? বলো কমেন্টে সকলে জানো কি বলা হয়? উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত যে সমস্ত রেচনগুলি আছে, উপক্ষার বলা হয়। তো পরেরটা, সর্বোচ্চ আখ উৎপাদন হয় কোন রাজ্যে, বা আখ উৎপাদন দেখা যায় কোন রাজ্যে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয়ে থাকে কোথায়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য সবচেয়ে বেশি কিন্তু আখ উৎপাদন করে থাকে। ভারতের সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানের চাবিকাঠি বলে বর্ণনা করেছেন? সংবিধানের প্রস্তাবনাকে কে সংবিধানের চাবিকাঠি বলেছেন? বলো। আচ্ছা, সংবিধানের প্রস্তাবনাকে এক একজন ব্যক্তি কিন্তু এক এক রকম নামে ডেকেছেন। যেমন এই যে কে এম মুন্সি, এখানে এমটা পড়েনি, কে এম, এখানে এম হবে, কে এম মুন্সি, তিনি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ, অর্থাৎ আমাদের যে রাজনৈতিক রাশিফল বলে তিনি কিন্তু এটাকে বর্ণনা করেছেন। হরোস্কোপ বলেছেন, ঠিক আছে। কে বলেছেন পলিটিক্যাল হরোস্কোপ? সেটা কে এম মুন্সি বলেছেন। ঠাকুরদাস ভর্গব বলেছেন সংবিধানের আত্মা বা এ সোল অফ দ্য কনস্টিটিউশন বলে বর্ণনা করেছেন ঠাকুরদাস ভর্গব।
তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে অনেক ব্যক্তি অনেক রকম কিছু বলেছেন। তো এর মধ্যে একটা সংবিধানের চাবিকাঠি, ঠিক আছে, এই কি নোট অফ কনস্টিটিউশন বলে বর্ণনা করেছেন, যেটা হচ্ছে আর্নেস্ট বার্গার, তিনি এটাকে বলেছেন সংবিধানের চাবিকাঠি। আচ্ছা, ডার্বি ট্রফি নির্মের কোন খেলার সাথে সম্পর্কিত? ডার্বি ট্রফিটা কিসের সঙ্গে সম্পর্কিত? তো এখানে অ্যান্সারটা হবে কি, ডার্বি ট্রফি হচ্ছে ঘোড়া দৌড় খেলার সঙ্গে সম্পর্কিত। এটা আমেরিকা যুক্তরাষ্ট্র বা ওই অঞ্চলে খেলা হয়ে থাকে। পরেরটা, বিদারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বিদারের যুদ্ধটা কিন্তু ইম্পর্টেন্ট। বিদারের যুদ্ধটা কাদের কাদের মধ্যে হয়েছিল? কমেন্টে সকলে জানিয়ে দাও, বিদারের যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? তো বিদারের যুদ্ধ, দেখ, এই যুদ্ধটা হয়েছিল কাদের মধ্যে? এই যুদ্ধটা হয়েছিল ইংরেজ এবং ওলন্দাজদের মধ্যে, এবং ইংরেজরা ওলন্দাজ বা ওলন্দাজদের আমরা ডাচ বলে চিনি। ডাচ কাদের বলা হয়? ডাচ হচ্ছে যারা কি ছিল, যারা নেদারল্যান্ডের বাসিন্দা, তাদেরকে ডাচ বলা হয়। তো ওলন্দাজ বা ডাচ বা নেদারল্যান্ডের যারা বাসিন্দা বা নেদারল্যান্ডের যারা উপনিবেশ ছিল, তাদেরকে ইংরেজরা পরাজিত করেছিল বিদারের যুদ্ধে। এই যুদ্ধটা হয়েছিল সতেরোশো, এই যুদ্ধটা সাল ছিল 1759 সালে, এবং এর ফলে কিন্তু ডাচরা আমাদের ভারত থেকে চলে যায়, এবং ভারতে তাদের যে উপনিবেশ ছিল সেটা এখান থেকে খতম হয়ে যায়। পরেরটা, বনবিহার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বনবিহার ন্যাশনাল পার্কটা কোন রাজ্যে অবস্থিত? ডিয়ার স্টুডেন্টস, কি হবে? বলো। বনবিহার ন্যাশনাল পার্কটা অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে, এটা রাইট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট দেখো, আম আদমি পার্টি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আম আদমি পার্টি আমাদের ভারতের একটা রাজনৈতিক দল। আম আদমি পার্টিটা বর্তমানে দুটি রাজ্যে ক্ষমতায় আছে। একটা হচ্ছে দিল্লি এনসিআর এ আছে, সরি এনসিআর বলছি, দিল্লিতে আছে এরা ক্ষমতায়। আর হচ্ছে তোমার আরেকটা হচ্ছে পাঞ্জাব রাজ্যে আম আদমি পার্টি ক্ষমতায় আছে। তো আম আদমি পার্টিটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? আম আদমি পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে আমরা দেখেছি কে? অরবিন্দ কেজরিওয়াল, তিনি আম আদমি পার্টির দিল্লিতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। আচ্ছা, এই আম আদমি পার্টিটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? সেটা হচ্ছে 2012 সালে আম আদমি পার্টিটা প্রতিষ্ঠিত হয়েছিল। সিভি রমন, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? স্যার সিভি রমন তিনি পদার্থবিদ্যায় প্রথম ভারতীয় নোবেল প্রাপক। তিনি 1930 সালে 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এই পুরস্কারটি তিনি পান 1930 সালে। তো সিভি রমন তার আগে 1928 সালে 28শে ফেব্রুয়ারি একটা বিশেষ ঘটনা তিনি ঘটিয়েছিলেন। কি করেছিলেন? তিনি আলোর বিক্ষেপণের ক্ষেত্রে বিশেষ কিন্তু একটা বিকিরণ আবিষ্কার করেছিলেন, যেটাকে আমরা রমন এফেক্ট বলে চিনি। সেই রমন এফেক্ট আবিষ্কার করার জন্য তাকে কিন্তু পরবর্তীতে এই পদার্থবিদ্যায় 1930 সালে পুরস্কার দেওয়া হয়েছিল, নোবেল পুরস্কার। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশকারী বইটির নাম কি? দারুণ প্রশ্ন। বিপন্ন প্রাণীদের যে একটা তালিকাভুক্ত করা হয়ে থাকে একটা বইয়ের, সেই তালিকার বইটির নাম কি? ব্লু ডাটা বুক, গ্রিন ডাটা বুক, রেড ডাটা বুক আর ইয়েলো ডাটা বুক। বিপন্ন মানে একদমই ডেঞ্জারের প্রতীক। তো সুতরাং আমরা রেড ডাটা বুক বলতে পারি। রেড ডাটা বুক বইয়ে কিন্তু প্রকাশ করা হয়। মানবদেহে দ্বিতীয় সর্বাধিক হারে প্রাপ্ত মৌল কোনটি? আচ্ছা, এর আগে একটা জিনিস বলো, সর্বাধিক প্রাপ্ত মৌল কোনটি? সেটা হচ্ছে অক্সিজেন। 65% মানবদেহের যে মৌলগুলি আছে তার মধ্যে প্রায় 60 থেকে 65% ওজনের অনুসারে, কিন্তু মোট ওজনের অনুসারে শতাংশের ভিত্তিতে 60 থেকে 65% মানবদেহের যে পরিমাণে মৌল আছে তার মধ্যে অক্সিজেন হচ্ছে সর্বাধিক পরিমাণে প্রাপ্ত মৌল আমাদের মানবদেহে। দ্বিতীয় সর্বাধিক মৌল যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কার্বন, প্রায় 20% মতো আমাদের দেহে আর থাকে
কার্বন, বাকি কিন্তু আমাদের দেহের অন্যান্য মৌল নিয়ে গঠিত। ঠিক আছে, তো এখানে দেখবো আমরা কার্বন অ্যান্ড নাইট্রোজেন কিন্তু কার্বন অ্যান্ড অক্সিজেন কিন্তু সর্বাধিক পরিমাণে আমাদের দেহে আছে, যার মধ্যে অক্সিজেন সর্বাধিক, দ্বিতীয় সর্বাধিক হারে প্রাপ্ত মৌল হচ্ছে কার্বন। টিডব্লিউএস একাডেমিতে অনেক ব্যাচ চলছে আমাদের, তোমরা সমস্ত ব্যাচে ভর্তি হতে পারো, যে কোনো ব্যাচে ভর্তি হয়ে তোমরা পড়াশোনা করতে পারো। ফাউন্ডেশন 2.0 খুবই ডিমান্ডিং একটা ব্যাচ। এই ব্যাচে অনেক স্টুডেন্টরা আছে যারা পড়াশোনা শুরু করে দিয়েছে অনেক দিন থেকেই, তারা একদমই পিক পড়াশোনা করছে। তো অবশ্যই তারা অনেক উপকৃত হচ্ছে এখান থেকে। তোমরাও যদি পড়াশোনা করতে মানে সুন্দর একটা প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের টিডব্লিউএস একাডেমি ব্যাচে ভর্তি হতে পারো। সেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ একদমই সুন্দর করে ক্লাস করানো হচ্ছে, আর যে কোনো রিকোয়ারমেন্ট তোমার এখানে কিন্তু পূরণ করা হয়। আমাদের যেগুলো তোমাদের প্রমিস করা হয় সবগুলোই পূরণ করা হয়। এখানে পিডিএফ প্রদান করা হয়, প্রতিটা ক্লাসের মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়, সমস্ত কিছু। তো টিডব্লিউএস একাডেমি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, এবং আমাদের যে টিডব্লিউএস একাডেমি অ্যাপ সেটা ডাউনলোড করতে পারো। সেখানে তোমরা এই সমস্ত ব্যাচগুলো পেয়ে যাবে, ভর্তি হতে পারো সেখানে। এছাড়া যদি যারা অন্য কোনো ল্যাপটপ বা অন্যতে ক্লাস করতে চাও, তাহলে তারা TWS.in www. সেখানে কিন্তু যেতে পারো। পরের প্রশ্ন আমরা ফেরত আসি, যেটা হচ্ছে গোলামগিরি গ্রন্থের লেখক কি? গোলামগিরি একটা গ্রন্থ, এই গ্রন্থটির লেখক কে? চলো, দারুণ প্রশ্ন এটা। গোলামগিরি গ্রন্থের যিনি লেখক তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন, রাইট অ্যান্সার, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে ইনি হচ্ছেন কে? ইনি সত্যশোধক সমাজ গঠন করেছিলেন, আমরা জানি। সত্যশোধক সমাজ গঠন করেন বা সমাজের প্রতিষ্ঠাতা, তাই তো? তো কবে তিনি সত্যশোধক সমাজ গঠন করেছিলেন? 1873 সালে বা 1873 খ্রিস্টাব্দে তিনি পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে সত্যশোধক সমাজ তিনি গঠন করেছিলেন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেই পারে। নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় কি? ভারতের যিনি রিজার্ভ ব্যাংকের প্রধান হন তাকে কি বলা হয়? প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, নাকি ব্যবস্থাপনা পরিচালক, চিফ ব্যাংকিং অফিসার, বা উপরের কোনোটিই নয়? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান, তাকে কি বলা হয় সাধারণত? তাকে বলা হয় থাকে রিজার্ভ ব্যাংকের কি? গভর্নর বলা হয়, গভর্নর বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এটা উপরের কোনোটিই নয়, রাইট অ্যান্সার হবে অপশন ডি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে রিজার্ভ ব্যাংকের গভর্নর বলা হয়ে থাকে। আচ্ছা, প্রথম গভর্নর কে ছিলেন, কে বলতে পারবে? প্রথম গভর্নর রিজার্ভ ব্যাংকের কে ছিলেন? সেটা হচ্ছে ওসবোর্ন স্মিথ। আর বর্তমান কে আছেন? কমেন্টে সকলে জানিয়ে দাও। বর্তমান যিনি গভর্নর রিজার্ভ ব্যাংকের তিনি হচ্ছেন শক্তিকান্ত দাস। তিনি হচ্ছেন রিজার্ভ ব্যাংকের বর্তমান প্রধান। নেক্সট প্রশ্ন, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নামটা কি? কার্বলিক অ্যাসিড, এটা C6H6O বা C6H5OH হিসাবে এটাকে আমরা বলে থাকি, বা এটার সংকেত। তো এই কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে ফেনল। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? সহজ প্রশ্ন একদমই। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়ে থাকে? কি হবে উত্তর? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম, তাকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। আচ্ছা, কোনটি সঠিক লেখা রুই মাছের বৈজ্ঞানিক নাম? অর্থাৎ এখানে কয়েকটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এই বৈজ্ঞানিক নামগুলির মধ্যে কোন নামটি রুই মাছের আসল বৈজ্ঞানিক নাম? আচ্ছা, বৈজ্ঞানিক নামগুলো আমরা জানি সাধারণত কিসে লেখা হয়? ল্যাটিন ভাষাতে লেখা হয়ে থাকে, কিন্তু যে স্ক্রিপ্ট সেটা ইংলিশে। তো এই যে বিভিন্ন নাম আছে, যেমন রহিতা, সাবুরো রহিতা, নান বা লাবেও রহিতা, এই সমস্ত নামগুলির মধ্যে রুই মাছের যে বৈজ্ঞানিক নাম সেটা কি? সেটা হচ্ছে অপশন এতে আছে, দেখো, লাবিও রহিতা। এটা হচ্ছে রুই মাছের বৈজ্ঞানিক নাম। জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয়েছিল? পূর্ণ স্বরাজ প্রস্তাবটা কোন অধিবেশনে গৃহীত হয়? দারুণ প্রশ্ন কিন্তু এটা একটা।
পূর্ণ স্বরাজ এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের 1929 সালের লাহোর অধিবেশনে। এটা কোথায় হয়েছিল? লাহোর অধিবেশন। ঠিক আছে, লাহোর অধিবেশনে এটা তোমার হচ্ছে প্রস্তাবটা দেওয়া হয়েছিল। এবং এই অধিবেশনের সভাপতি কে ছিল? অনেকবার বলেছি, খুবই দারুণ একটা জিনিস এটা, লাহোর অধিবেশনটা। তো সভাপতি কে ছিল? জওহরলাল নেহেরু, ইনি ছিলেন সভাপতি। চলো নেক্সট প্রশ্ন। পালকির গান কবিতার লেখককে? একটা বিখ্যাত কবিতা, একটা ছোট্ট কবিতা পালকির গান, তোমরা নিশ্চয়ই ছোটবেলায় হয়তো পড়েছিলে, জানি না, অনেকে পড়েছে অনেকে পড়েনি। তো এই পালকির গান কবিতাটি একজন লেখক কে? শক্তি চট্টোপাধ্যায়, সলিল চৌধুরী, সত্যেন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু। কে লিখেছিলেন? রাইট অ্যান্সার কি হবে এখানে? পালকির গান কবিতাটির যিনি লেখক তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্ত, তাকে আমরা কি বলি? তাকে বলি ছন্দের জাদুকর বলা হয় তাকে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ছন্দের জাদুকর বলে কিন্তু বর্ণনা করেছিলেন, তাকে আমরা ছন্দের জাদুকর নামে চিনি। বিশ্ব পরিবেশ শীর্ষ সম্মেলন বা আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিশ্ব পরিবেশ সম্মেলন বা আর্থ সামিট, এটা হচ্ছে তোমার ইউনাইটেড নেশনসে ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট যে প্রোগ্রাম আছে তারা মিলে কিন্তু ইউএন, দাঁড়াও আমি বলছি, এই সংস্থাটার নাম ছিল ইউএনসিইডি, এরা কিন্তু আয়োজন করেছিল প্রথম এই সম্মেলনটি। তো এই সম্মেলনটি আয়োজিত কোথায় হয়েছিল? এই সম্মেলনটি আয়োজিত কবে হয়েছিল? এটা আয়োজিত হয়েছিল 1992 সালে। সালটা হচ্ছে 1992 সালে। কোথায় আয়োজিত হয়েছিল? ব্রাজিলে এটা আয়োজিত হয়েছিল। ব্রাজিলে আয়োজিত হয়েছিল এটা। অ্যান্ড এটা ব্রাজিলের এখানে শহর যদি আমরা দেখি, একটাই ব্রাজিলের শহর, সেটা হচ্ছে রিও ডি জেনেরিও। তো রিও ডি জেনেরিও শহরে এটা আয়োজিত হয়েছিল। পাঞ্জাব ও হরিয়ানা সর্বোচ্চ পরিমাণে উৎপাদিত হয় কোনটি? পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে সর্বাধিক পরিমাণে কোন ফসলটি উৎপাদিত হয়? গম, জাফরান, তুলা, রাগি। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? পাঞ্জাব হরিয়ানা অঞ্চল, এই অঞ্চলে আমরা দেখেছি সবুজ বিপ্লবের কিন্তু যে ওয়েভ সেটা সবচেয়ে বেশি এফেক্টিভ ছিল পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে। সবুজ বিপ্লবে প্রধানত গম চাষ বা গম উৎপাদন বেশি হয়েছিল। তো পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে আমরা বলতে পারি গম চাষের সঙ্গে কিন্তু এটা সম্পর্কযুক্ত ছিল। এটা এখানে কিন্তু সর্বাধিক পরিমাণে গম উৎপাদিত হয়ে থাকে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলো কিন্তু প্রচুর পরিমাণে গম উৎপাদন করে। জাফরান উৎপাদন আমরা যদি দেখি, এটা কাশ্মীর প্রদেশে কিন্তু খুবই জাফরান চাষ হয়ে থাকে। কারেওয়া নামক মৃত্তিকা সেখানে আছে, সেখানে জাফরান চাষ হয়। তুলা চাষ কৃষ্ণ মৃত্তিকায় ভালো হয়। তুলা চাষ আমরা দেখেছি কোথায়? তুলা চাষ আমরা দেখেছি তোমার এটা সাধারণত কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, মহারাষ্ট্র অ্যান্ড তোমার গুজরাট অঞ্চলে এটা কিন্তু খুবই পরিমাণে হয়। হ্যাঁ, তুলা চাষ। অ্যান্ড রাগি কর্ণাটক অঞ্চলে আমরা দেখেছি রাগি চাষ হয়ে থাকে খুবই ভালো, সেখানকার মালভূমি অঞ্চল মৃত্তিকায় রাগি এক ধরনের মিলেট ফসল, সেটাও কিন্তু খুবই ভালো হয় সেই অঞ্চলে। তো ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? 30 নম্বর প্রশ্নটা, ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়ে থাকে? এটা হবে কি? ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়, সমুদ্রের গভীরতা। ওকে, চলো টিডব্লিউএস একাডেমিতে বর্তমানে বিভিন্ন ব্যাচের যে কোনো একটা তোমরা যদি ভর্তি হতে ইচ্ছুক হও তাহলে টিডব্লিউএস একাডেমি অ্যাপটি ডাউনলোড করো। ডাউনলোড করে নিজের নাম ফার্স্ট এনরোল করো। এনরোল করে বিভিন্ন ফ্রি টেস্ট এবং অন্যান্য সমস্ত কিছু তোমরা অ্যাক্সেস তো অবশ্যই করতে পারবে। তার সঙ্গে পেইড কোর্সে তোমরা সামান্য কিছু মূল্য পে করলে সেখান থেকে কিন্তু তোমরা কোনো ব্যাচ 1 বছর, কোনো ব্যাচ 6 মাস, কোনো ব্যাচ তোমার হচ্ছে 12 মাস ক্লাস দেখার সুযোগ পাবে সেখানে। তো অবশ্যই তোমরা আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে, অ্যান্ড আজই আমাদের যে ব্যাচের এনরোলমেন্ট সেটা ফুলফিল করে দাও। ওকে, সকলে ভালো থাকবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আজকের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো কেমন ছিল কমেন্টে সকলে অবশ্যই জানাবে, এবং তার সঙ্গে হোমওয়ার্কের অ্যান্সারটা কিন্তু করতে ভুলবে না। সকলে কমেন্টে হোমওয়ার্কের অ্যান্সারটা জানিয়ে যাবে। সকলে ভালো থাকবে। আর কম্পিটিটিভ ফিল্ডের সমস্ত আমাদের যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলো যদি ফ্রি লাইভ ক্লাস দেখতে চাও তো টিডব্লিউএস একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটি ফলো করে রাখতে পারো। সকলে ভালো থাকবে। টাটা।